কনস্টিটিউশন পড়ব, যাকে বলা হয় ভারতের সংবিধান। আমাদের ভারতের সংবিধান কবে হয়েছিল? তো মনে রাখবে 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর গৃহীত হয়েছিল, কিন্তু এটা কার্যকারী হয়েছিল 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। এবার এই নভেম্বর থেকে জানুয়ারি কেন করা হয়েছিল, এর মধ্যে গ্যাপে কি হয়েছিল, আমরা যখন ভারতের সংবিধানের ইতিহাস পড়বো তখন আমরা চর্চা করব আগে গিয়ে। তো এখন শুধুমাত্র আমরা করব ফান্ডামেন্টাল রাইটস। আগে আমাদের কি হয়, সংবিধান লাগু হয়, ভারতের সংবিধান লাগু হয়, তারপর গিয়ে আইপিসিতে লাগু হয় এবং তারপর গিয়ে সিআরপিসিতে লাগু হয়। আইপিসি হচ্ছে ইন্ডিয়ান পিনাল কোড, যা 1962 সালে হয়েছিল, এবং সিআরপিসি কি হচ্ছে ক্রিমিনাল প্রসিডিওর কোড, যা আমাদের কোর্টে লাগু হয়। যখন ভারতীয় সংবিধান শেষ হয়ে যাবে তোমাদেরকে তারপর আইপিসি পড়াবো, তারপর সিআরপিসি পড়াবো। তিনটেই যখন কমপ্লিট হয়ে যাবে তো তোমরা পুরো একটা উকিলের মতো তৈরি হয়ে যাবে, যদিও বা তোমাদের সিআরপিসি আইপিসি বেশি পরীক্ষায় কাজে লাগে না। ওকে, তো চলো কাম টু দি পয়েন্ট, আজকে ফান্ডামেন্টাল রাইটস পড়ানো যাক। তো ফান্ডামেন্টাল রাইটস কি বলে, আমাদের এর বাংলা হচ্ছে কি ফান্ডামেন্টাল রাইটস এর তো মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার কিসে আছে? পার্ট 3 তে আছে, যাকে আর্টিকেল 12 থেকে 35 এর মধ্যে আছে। কত? আর্টিকেল 12 থেকে 35। এবার আর্টিকেল কেন বলা হয় আর পার্ট 3 বা কেন থাকে, এটা আমরা একটু জেনে নেব ডিটেলসে। এটা একটা আমি এক্সাম্পল নিয়েছি, ধরে নাও এটা একটা বইয়ের নাম হচ্ছে মাজিদ হোসেন। তোমরা সবাই ডব্লিউবিসিএস এর যারা প্রিপারেশন নাও, তোমাদের খুব ফেভারিট বই আর কি জিওগ্রাফি, যা নাম শুনেছি খুব, মাজিদ হোসেন। ওকে, তোমরা খুব পড়ো, এটা ইংলিশে আসে মাজিদ হোসেন বই। আমি কোনো এটা কোম্পানি প্রচার করছি না বা কিছু করছি না, জাস্ট সাপোজ নামটা আমার এলো তাই আমি মাজিদ হোসেন লিখে দিলাম। তোমরা কেউ ভাবিও না যে আমি মাজিদ হোসেনের বই নিয়ে কখনো প্রচার করছি। ওকে, তো মাজিদ হোসেনের একটা বই নিলাম, আর এর লেসন নাম্বার কি? 4। ধরে নাও এর লেসন নাম্বার 4 এ আছে চ্যাপ্টার নেম অ্যাস্ট্রোনমি। তো পেজ নাম্বার কত থেকে কত থাকবে? 2 থেকে 10। কোনো সাপোজ ধরে নাও তোমরা ম্যাথমেটিক্স করেছো, ম্যাথমেটিক্স যেমন আর এস আগরওয়াল, তোমাদের খুব ফেভারিট বই আর এস আগরওয়াল। তো আর এস আগরওয়াল ধরে নাও বই আছে এখানে, তো আর এস আগরওয়ালের লেসন নাম্বার 4 এ আছে ধরে নাও প্রফিট অ্যান্ড লস, লেসন নাম্বার 4। আর এই লেসন নাম্বার 4 এ আছে চ্যাপ্টার নেম কি? প্রফিট অ্যান্ড লস। ওকে, তো এই প্রফিট অ্যান্ড লসের পেজ নাম্বার কত থেকে কত অবধি যাবে? তো মনে রাখবে পেজ নাম্বার কত থেকে কত, 15 থেকে হয়তো 20 গেল, বা 10 থেকে হয়তো 30 গেল সাপোজ। তো সেই রকম ভাবে আমাদের বুকের নেম কি? ভারতীয় সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধান আমাদের বইয়ের নেম। এবার যখন আমরা লেসনে যাব, তো এখানে আমরা কি পড়বো? পার্ট, যাকে বলা হয় বাংলায় ভাগ, যেমন পার্ট 3, পার্ট 2, পার্ট 1, এরকম করে আমরা কোথায় পড়বো? লেসনে পড়বো পার্ট। তারপর চ্যাপ্টার নেম কি থাকবে? যেমন আমি এখানে নিয়েছি পার্ট 3, আজকে তোমাদের পড়াবো ফান্ডামেন্টাল রাইটস। তো চ্যাপ্টার নেম কি থাকবে? মূল অধিকার, যা বলা হয় ইংলিশে ফান্ডামেন্টাল রাইটস, এটা হচ্ছে চ্যাপ্টার নেম। এবার পেজ নাম্বার কি ছিল? অ্যাস্ট্রোনমিতে 2 থেকে 10। তো এই মূল অধিকার কত থেকে কত যাবে? তো 12 থেকে 35। বইয়ের নামে ছিল এখানে পেজ নাম্বার, এখানে আমরা পড়বো আর্টিকেল, যাকে বাংলায় বলা হয় ধারা। ঠিক আছে, আশা করি এইটুকু বুঝতে পেরেছো যে ধারা কাকে বলে, পার্ট কাকে বলে, ভাগ কেন আমরা করি। তো আমাদের কি পড়তে সুবিধা হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন বই খুবই মোটা, যদি আমাদের ভাগ না থাকতো, আর্টিকেল না থাকতো, ধারা না থাকতো, তো আমরা কি করতাম? তাড়াতাড়ি ভাবে কোনো অংশকে খুঁজে পেতাম না, আমাদেরকে অনেকটা রিড করতে হতো। একে সুবিধার্থের জন্য একে করা হয়েছে পার্ট নাম্বার 3, পার্ট নাম্বার 4, লেসন নাম্বার, এগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে এক একটা করে। তো আজকে আমরা কি পড়বো? ফান্ডামেন্টাল রাইটস এর বিষয় পড়বো। প্রত্যেকটা বিষয় আমরা আস্তে আস্তে দেখব। এবার হচ্ছে কি, প্রথমত ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে? তো ফান্ডামেন্টাল রাইটস মনে রাখবে ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে। ফান্ডামেন্টাল রাইটসকে বলা হয় ম্যাগনে কাটা। এই যে ফান্ডামেন্টাল রাইটস এর যে পার্ট 3, এই পার্ট 3 কে শুধুমাত্র কি বলা হবে? ম্যাগনে কাটা বলা হয়। তো ম্যাগনে কাটা শব্দটি কে দিয়েছিল? কোশ্চেন একবার ইউপিএসসি তে জিজ্ঞেস করেছিল যে ম্যাগনে কাটা শব্দটি কে দিয়েছিল। তো মনে রাখবে 1215 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের কিং জন নামক এক ব্যক্তি ছিলেন, যিনি এই ম্যাগনে কাটা শব্দটি প্রকাশ করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1215 খ্রিস্টাব্দে। মাত্র 1215 খ্রিস্টাব্দে কি করেছিলেন? ইংল্যান্ডের এক ব্যক্তি ছিলেন কিং জন, যিনি ফান্ডামেন্টালস, এই যে পার্ট 3 আছে সেই পার্ট 3 ফান্ডামেন্টালসের কি দিয়েছিলেন? ম্যাগনে কাটার নাম দিয়েছিলেন। ওকে, এবার হচ্ছে কি, ইউএস থেকে নেওয়া হয়েছে এটা। এর রক্ষক এবার কে করবে? আমাদের যদি ফান্ডামেন্টাল রাইটস খরণ হয়ে যায়, আর্টিকেল 12 থেকে 35 এর মধ্যে, তোমাদের যদি 12 থেকে 35 এর মধ্যে যদি খরণ হয়ে যায়, মান্য যদি না হয়,
তো তার জন্য রক্ষক কে করবে, গ্যারেন্টার কে নেবে এর জন্য, তো গ্যারেন্টার কে নেবে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। সুপ্রিম কোর্ট কততে নেয়, আর্টিকেল 32 দ্বারা সুপ্রিম কোর্ট আর আর্টিকেল 2 to 6 এর দ্বারা হাইকোর্ট। এবার প্রথমে হাইকোর্ট ছিল না, প্রথমে ছিল শুধুমাত্র সুপ্রিম কোর্ট। যখন সংবিধান বানাতে লাগলো, বাবা সাহেব আম্বেদকর সংবিধান বানিয়েছিলেন এবং যে 1984 খ্রিস্টাব্দে এটাকে কি করা হয়েছিল, 1984-এ এটাকে ইংলিশে ট্রান্সলেশন বা হিন্দিতে ট্রান্সলেশন করা হয়। প্রথমত ইংলিশে তৈরি হয়েছিল, তারপর 1984 খ্রিস্টাব্দে কি হলো, একে হিন্দিতে ট্রান্সলেশন করা হলো। তো চিন্তা করো বাবা সাহেব আম্বেদকর কতটা ট্যালেন্টেড ব্যক্তি ছিলেন, যা এখনকার নেতারা, তুমি জিজ্ঞেস করবে যারা পঞ্চায়েতের মেম্বার হয় আর নেতারা হয় 8 পাস, তারা আর্টিকেল 5 কি, আর্টিকেল 12 কি, যা ফান্ডামেন্টাল রাইটস কি, তারা কিছুই জানে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। সুপ্রিম কোর্টে কি করলো, সুপ্রিম কোর্টে যখন ছিল প্রথমে, হাইকোর্টে যখন ছিল না, তো দেখা গেল, ধরে নাও সুপ্রিম কোর্ট তো দিল্লিতে আছে, সুপ্রিম কোর্ট কোথায় আছে, দিল্লিতে আছে। যদি ভারতবর্ষের আমরা যদি ম্যাপ আঁকি একটু করা, ধরে নাও এটা একটা ভারতবর্ষের ম্যাপ, একটু ইমাজিন করে নাও। ধরে নাও এখানে দিল্লিতে আছে, ধরে নাও কারো এখানে দক্ষিণে কারো প্রবলেম হলো, তার ফান্ডামেন্টাল রাইটস খরণ হলো, সে এখানে যদি কোনো গরিব মানুষ দিল্লি যায়, তাহলে ওর যেতে যেতে যা ফান্ডামেন্টাল খরচ হয়েছে, টাকা খরচ হবে, তো বলবে আমার ফান্ডামেন্টাল রাইটস যা হয়েছে হয়েছে, থাক, আমি আর সুপ্রিম কোর্টে কখনোই কেস করতে যাব না। তার জন্য কি করলো, তার জন্য সরকার ভাবলো, এতে গভর্নমেন্ট বললো না, শুধু সুপ্রিম কোর্টে নয়, এতে হাইকোর্টেও দেওয়া যাক, এতে হাইকোর্টেও দেওয়া যাক। তো এখানকার মানুষ এখানকার হাইকোর্টে যাবে, আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের মানুষ কোথাকার হাইকোর্টে যায়, কলকাতার হাইকোর্টে যায়, আন্দামান নিকোবর কলকাতার হাইকোর্টে পড়ে। তো এখন কি হয়ে গেছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটোই হয়ে গেছে। তো আর্টিকেল 32 দ্বারা কি সুপ্রিম কোর্ট, আর আর্টিকেল 2 to 6 এর দ্বারা কোথায় যাওয়া যায়, হাইকোর্টে যাওয়া যায়। ওকে, আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এবার আমরা শুরু করব আর্টিকেল 12 থেকে 35, পর আমরা দেখব 12তে কি আছে, 13তে কি আছে, 14তে কি আছে, 15তে কি আছে। আর্টিকেল 12 কি বলে, আর্টিকেল 12 বলে যে পরিভাষা, কি বলে আমাদের পরিভাষা, বলছে এতে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা লোকাল গভর্নমেন্ট সমাজের জন্য কিছু চেঞ্জিং করতে পারে। কি করতে পারে, সমাজের জন্য কিছু চেঞ্জিং করতে পারে, তবে এটা কি পজিটিভ ডিটারমিনেশনের ক্ষেত্রে। তবে এটা কিসের জন্য চেঞ্জিং হবে, শুধুমাত্র পজিটিভ ডিটারমিনেশনের ক্ষেত্রে সমাজের জন্য কিছু চেঞ্জিং করতে পারে। এতে লোকাল গভর্নমেন্টও চলে আসতে পারে, স্টেট গভর্নমেন্টও আসবে অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টও আসবে। এটাই বলে আর্টিকেল 12, যা খুব একটা ইম্পর্টেন্ট। আর্টিকেল 13 বলে ডেরোগেশন বা রিজাস্টিফিকেশন। আর্টিকেল 13 কি বলে, ডেরোগেশন বা রিজাস্টিফিকেশন। তো এটি কি বলে, এমন কোনো আইন, ধরে নাও কোনো তৈরি হচ্ছে, এমন কোনো আইন তৈরি হলো যেটি থেকে মূল অধিকারে কি হলো, ক্ষতি হয়ে গেল, মূল অধিকার ক্ষতি হয়ে গেল। তো সেই রকম কোনো আইন তৈরি হবে না যা মূল অধিকারকে ক্ষতি করা হবে। যদি সেই রকম আইন তৈরি হয়ে গেল যেটি থেকে দেখা গেল যে মূল অধিকার ক্ষরণ হচ্ছে, তাহলে আর্টিকেল 13 এর দ্বারা সুপ্রিম কোর্ট কি করবে, তাকে বরখাস্ত করে দিতে পারে। তবে আর্টিকেল 13 এর দ্বারা বরখাস্ত তখনই হবে যখন মিনিমাম 5টা জজ ইনক্লুড থাকবে। কটি জজ ইনক্লুড থাকতে হবে, 5টি জজ ইনক্লুড থাকতে হবে সুপ্রিম কোর্টে, তবেই এই আর্টিকেল 13 কাজে লাগাতে পারে, তাছাড়া কাজে লাগবে না। আর একটা কথা বলা আছে যে সংবিধানের আগে আর সংবিধানের পরে যাকে বলা হয় প্রি কনস্টিটিউশন। তো এই প্রি কনস্টিটিউশন কি বলে, বলে যে সংবিধান যখন লাগু হয়ে গেল, তার আগে যে আইন ছিল সেটি এখনো থাকবে যদি মূল অধিকারকে যেন ক্ষতি না হয়, আর যদি মূল অধিকার ক্ষতি হয় তাহলে সেই আইনটা কি হয়ে যাবে, বরখাস্ত করে দেওয়া হবে। আশা করি আর্টিকেল 12 and 13 বুঝতে পেরেছো। এবার হচ্ছে আর্টিকেল 14। আর্টিকেল 14 কি বলে, আর্টিকেল 14 বলে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর অফ ল। এই প্রথম এই কথাটি কে বলেছিলেন, তো মনে রাখবে এভি ডাইসি বলে একজন ব্যক্তি ছিলেন। তো প্রথম ইনিই বলেছিলেন এই কথাটি, ইকুয়ালিটি বিফোর অফ ল। এটি কোথা থেকে নেওয়া হয়েছে, তো ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। কিন্তু ইপিসি যদি বলে দেওয়া হয়, ইকুয়াল প্রোটেকশন অফ ল, তাহলে এটি কোথা থেকে নেওয়া হয়েছে, তো ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে। তো কোথা থেকে নেওয়া হয়েছে, ইউএসএ থেকে। কি বলে এটা, যে আইনের চোখে সবাই সমান বা আইনের সমান রক্ষক। কিন্তু এটা আইনের চোখে সবাই সমান হচ্ছে কি,
ইকুয়ালিটি বিফোর অফ ল, যা বলে আমাদের আর্টিকেল 14। তো কোথা থেকে নেওয়া হয়েছিল? ব্রিটেন থেকে নেওয়া হয়েছিল। তো প্রথম কে বলেছিল? এভি ডাইসি বলেছিল। আর ইপিসি যদি বলে দেওয়া হয়, ইকুয়াল প্রোটেকশন অফ ল, তো কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএস থেকে নেওয়া হয়েছে। এই দুটো কোথায় পড়ে? তো আর্টিকেল 14 পড়ে। এবার হচ্ছে আর্টিকেল 15। আর্টিকেল 15 কি বলে? আর্টিকেল 15 বলছে যে গভর্নমেন্ট এবং পাবলিক 5টি জিনিসে কখনোই ভেদাভেদ করবে না। কি কি 5টি জিনিস? তো দেখো আমি লিখে দিয়েছি। 1 নাম্বার হচ্ছে কি? জাতি, 2 নাম্বার হচ্ছে ধর্ম, 3 নাম্বার হচ্ছে বংশ, 4 নাম্বার লিঙ্গ, আর 5 নাম্বার হচ্ছে জন্মস্থান। এই 5টি জিনিস নিয়ে কখনোই ভেদাভেদ করবে না, সেটা সরকার হোক বা পাবলিক হোক। ওকে, কিন্তু তবে পজিটিভ ডিটারমিনেশনের ক্ষেত্রে এটাকে চেঞ্জিং করা যেতে পারে। সরকার এটাকে কি করতে পারে? চেঞ্জিং করতে পারে। তবে পজিটিভ ডিটারমিনেশনের ক্ষেত্রে অনলি এটাকে চেঞ্জিং করতে পারে। তো কি কি আছে? জাতি, ধর্ম, বংশ, লিঙ্গ অ্যান্ড জন্মস্থান। মনে রাখবে এই 5টি জিনিস কি বলা আছে? আর্টিকেল 15 বলা আছে। এই 5টি জিনিস নিয়ে কখনোই সরকার এবং পাবলিক ভেদাভেদ করবে না। 16 কি বলে? আর্টিকেল 16 বলে ইকুয়ালিটি অফ অপরচুনিটি। প্রত্যেক চাকরির ক্ষেত্রে তোমাদেরকে সমতা দেওয়া হবে। আর্টিকেল 16 কি বলে? তো আর্টিকেল 16 বলে ইকুয়ালিটি অফ অপরচুনিটি। কি বলে? ইকুয়ালিটি অফ অপরচুনিটি। চাকরির ক্ষেত্রে তোমাদেরকে সবাইকে সমান অধিকার দেওয়া হবে। কি দেওয়া হবে? সবাইকে সমান অধিকার দেওয়া হবে চাকরির ক্ষেত্রে। ঠিক আছে, সেটা কোম্পানি হোক বা গভর্নমেন্ট হোক, তোমাদেরকে কি করতে হবে? সমান অধিকার দেবে। তো আর্টিকেল 16 বলে ইকুয়ালিটি অফ অপরচুনিটি। আর্টিকেল 17 কি বলে? আর্টিকেল 17 বলে আনটেচেবিলিটি, দ্যাট ইজ কল অস্পৃশ্যতা। অস্পৃশ্যতা মানে কি? এবার আনটেচেবিলিটি। ধরে নাও কোনো এক ডেলিভারি বয় এলো, ঠিক আছে, সেই ডেলিভারি বয় ধরে নাও একটা নিচু কাস্টের ডেলিভারি বয় দিতে এলো, আর কেউ যে নিচ্ছে, ঠিক আছে, যে রিসিভার যে নিচ্ছে সে হচ্ছে হাই কোয়ালিটির বা হাই কাস্টের, ঠিক আছে। তো বলছে যে তোমার ছোঁয়া জিনিস আমি খাবো না। এটাই হচ্ছে অস্পৃশ্যতা বা আনটেচেবিলিটি। এটা কখনোই করা যাবে না। আর আমার মতে বলে এগুলো এখন কিছুতেই করা উচিত নয়, কারণ সেও একটা মানুষ, আর সেও একটা মানুষ। জাত ধর্ম নিয়ে কোনোদিন কাউকে বিচার করা কখনোই উচিত নয়। তো তোমরা কখনোই কাউকে জাত বা ধর্ম নিয়ে কখনোই কাউকে বিচার করবে না। সে ছোট জাতের হোক বা বড় জাতের হোক, ডাজ নট ম্যাটার। সে মরলে পরে তো একই জায়গায় যেতে হবে, তাই না? শ্মশানেই যেতে হবে বা কবরস্থানেই যেতে হবে। তাহলে তার আগে এসব জিনিস করে লাভ কি? তো আর্টিকেল 17 বলে আনটেচেবিলিটি, যাকে বলা হয় কি? অস্পৃশ্যতা। এবার হচ্ছে আর্টিকেল 18। আর্টিকেল 18 কি বলে? অ্যাবলিশন অফ টাইটেলস। কি বলে? অ্যাবলিশন অফ টাইটেলস। তোমাদেরকে কি করতে হবে? টাইটেলস সরাতে হবে। যাদের টাইটেলস আছে তাদের টাইটেলসকে কি করতে হবে? সরিয়ে নিতে হবে। তবে এডুকেশনের র্যাঙ্কিং অনুযায়ী সে নিজের নাম এর আগে এডুকেশন র্যাঙ্কিং লাগাতে পারে। ধরে নাও কেউ আইপিএস অফিসার হলো, তো সে লাগাতে পারে আইপিএস রাম বা WBCS স্যাম। এগুলো কি? এডুকেশন র্যাঙ্কিং। নোবেল প্রাইজ পেতে পারে, সেই অনুযায়ী তার আগে স্যার বসাতে পারে। তবে আগে যে টাইটেল থাকতো, যেগুলো রাজা উপাধি এগুলো দেওয়া হতো, সেই উপাধিগুলো কিন্তু দেওয়া যাবে না নিজে থেকে। তবে এডুকেশন র্যাঙ্কিং এর জন্য সেটাকে করতে পারে আর্টিকেল 18, অ্যাবলিশন অফ টাইটেলস। ওকে, বুঝতে পেরেছো? আর্টিকেল 15 হচ্ছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি, আর্টিকেল 17 হচ্ছে আনটেচেবিলিটি, অ্যান্ড আর্টিকেল 18 হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেলস। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট এবার আসবো আমরা 1920। আর্টিকেল 19। আর্টিকেল 19 কি বলে? তো আর্টিকেল 19 কি বলে দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ব্যাকবোন বলা হয়, ব্যাকবোন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর্টিকেল 19 কে কি বলা হয়? যে ভারতের সংবিধানের যে পিছনের সিট দ্বারা, আমাদের যে পিছনের সিট দ্বারা থাকে না, সে ভারতের সংবিধানের সিট দ্বারা বলা হয় আর্টিকেল 19 কে। ওকে, তো এর মধ্যে 7টা জিনিস ছিল। আগে কটা জিনিস ছিল? 7টে কথা বলা ছিল। বাট এখন একটা কথা আর গায়েব হয়ে গেছে। তো কোথায় গায়েব হয়েছে আগে দেখব। তো 6টা কথা এখন বলা আছে। এখন কটা কথা বলা আছে? 6টা কথা বলা আছে। একটা ছিল সম্পত্তির অধিকার, সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো ফার্স্ট অফ অল কি হচ্ছে? এক্সপ্রেশনস মানে কি? তোমার বলার অধিকার। তুমি যে কথা বলছো, তোমার একটা বলার অধিকার আছে, তাকে বলা হচ্ছে কি? এক্সপ্রেশন। 2 নম্বর কি বলছে? অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি মানে হচ্ছে কি? তোমার একত্রিত করা। তুমি কাউকে সব জায়গায় নিয়ে ধরো না একত্রিত। অ্যাসেম্বল মানে হচ্ছে কি? একত্রিত করা। অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে কি? অ্যাসোসিয়েশন মানে হচ্ছে তোমার
সভা করা। কি করা? সভা করা। ধরে নাও কোনো এক নেতা এলো, ঠিক আছে, তো নেতাটা কি করবে? প্যান্ডেল তৈরি করবে প্রথমে, তাই না, যে নেতাটা ভালো করে বসুক। সেখানে কি হবে? লোকগুলো আসবে, জড়ো হবে এবং একত্রিত হবে, সেখানে একটা সভা গঠিত করবে, ঠিক আছে। ফেয়ারলি মুভ। 4 নম্বরে কি বলছে? ফেয়ারলি মুভ। যেখানে ইচ্ছে তুমি ঘুরতে যেতে পারবে, যেখানে ইচ্ছে তুমি ঘুরতে যেতে পারবে, একে বলা হয় ফেয়ারলি মুভ। 5 নম্বরে কি বলছে? নিবাস। তুমি যেখানে ইচ্ছে বসবাস করতে পারবে, তুমি যেখানে ইচ্ছে কি করতে পারবে? বসবাস করতে পারবে। 6 নম্বর কি বলছে? সম্পত্তির অধিকার। এই সম্পত্তির অধিকার 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে কি? অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বাংলা হচ্ছে সংবিধানকে সংশোধন করা, ঠিক আছে। তো আগে গিয়ে পড়াবো আমরা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি, কবে কি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল এবং কেন হয়েছিল, কিভাবে করা হয়েছিল। তো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 1978-এ একে বরখাস্ত করে দেওয়া হয়। এখন এটা কি? এখন এটা লিগ্যাল রাইট, যেটা কি 300A-তে আছে। কততে রাখা আছে? 300A-তে রাখা আছে। যখন 1978, ঠিক আছে, তখন আমাদের প্রাইম মিনিস্টার কে ছিলেন? তো মনে রাখবে মোরারজি দেশাই ছিলেন। কে ছিলেন? মোরারজি দেশাই প্রাইম মিনিস্টার ছিলেন। সেই মোরারজি দেশাইয়ের আমলে সম্পত্তির অধিকারকে বাদ দিয়ে দেওয়া হয়। তো এটা কেন বাদ দিয়ে দেওয়া হলো? এটাও একটা প্রশ্ন ওঠে, তাই না। ধরে নাও এখানে তোমার বাড়ি আছে বা তোমার একটা জায়গা আছে, সাপোজ এটা তোমার একটা জায়গা। যখন রেল লাইন যাবে তো এই সোজাসুজি যাবে, ঠিক আছে। তো তোমাকে জায়গাটা কি করতে হবে? গভর্নমেন্টকে দিতে হবে। রেল লাইনটা তো এইদিকে আর ঘুরে যেতে পারবে না, তাই না। ঘুরে যদি যাওয়া যায় রেল লাইন, তাহলে এরকম হাজারো দেখা যাবে যে জায়গা আছে আরো এখান থেকে আবার ঘোরাতে হবে। তো যেখানে 100 কিলোমিটারের রেল লাইন হতো, সেখানে দেখা গেল 500 কিলোমিটার তৈরি হয়ে গেল। আর আমি আগের দিন পরে, তো এখান থেকে কি রেল লাইন গেল। তো এবার জায়গাটা যদি তোমার সরকার যদি তোমাকে নিয়ে নিত জায়গাটা, তাহলে তুমি কি করতে? তুমি বলতে না, আপনাকে তো আমি এই জায়গা দিতে পারি না। তখন যদি সরকার যদি জোর করে নিয়ে নিত, তাহলে তুমি সরকারের উপরে কেস করে দিতে, বলতে তুমি ফান্ডামেন্টাল রাইটস, আমার মৌলিক অধিকার আপনি আমার ছিনিয়ে নিচ্ছেন। তাই হাইকোর্ট 226 এবং আর্টিকেল 32 তো কে গ্যারেন্টার, তো তোমার কেস ওরা নিয়ে নিত। আর এতে সরকার কি করতো? ফেঁসে যেত। তার জন্য সরকার কি করলো? সম্পত্তির অধিকারকে তুলে নিল। সম্পত্তির অধিকারকে তুলে নিল। তো তুমি যদি এবার যদি সরকার এখানে জায়গা থাকে তোমার, আর সরকার যদি রেল লাইন বিছায়, তো তোমার জায়গা নিয়ে নিলেও তুমি কিছু করতে পারবে না। কাল যদি এখানে এসে বলে দেয় যে একে স্যার আপনি উঠে যান এখান থেকে, কালকে তেল বেরাবে, তো আমাকে এখান থেকে কিন্তু উঠে চলে যেতে হবে, আমার কিচ্ছু করার নেই। সরকারকে এটাকে দিতেই হবে। হ্যাঁ, তবে সরকার কি করে? যেটা বাজারি মূল্য দাম, সেটা কিন্তু তোমাকে দিয়ে দেয়। তবে এই নয় যে চাকরি তোমাকে সরকারকে দিতে হবে, এখানে তেল বেরাবে বলে আমাকে চাকরি দিবে। এখানে এয়ারপোর্ট হবে, তো তোমাকে তোমার দাদুকে বানিয়ে দিল পাইলট, যে চলো তোমার দাদু এবার প্লেন উড়াবে। তো এইগুলো ম্যাটার করে না। ওকে, এবার হচ্ছে কি ব্যবসা আর বাণিজ্য। 7 নম্বরে কি আছে? ব্যবসা এবং বাণিজ্য। মনে রাখবে যে ব্যবসা এবং বাণিজ্য তুমি যেখানে যাও সেখানে তুমি ব্যবসা বা বাণিজ্য করতে পারো। ধরে নাও তোমার এখানে কোনো এক কোম্পানি আছে, তুমি ফ্র্যাঞ্চাইজিস দিতে পারো। যে কোনো কোম্পানিকে তুমি ফ্র্যাঞ্চাইজিস দিলে, যে কোনো জায়গায়, ঠিক আছে, যে কোনো জায়গায় তুমি তোমার কোম্পানির ফ্র্যাঞ্চাইজিস দিয়ে দিলে, তার সাথে কিছু পার্সেন্টেজ তুমি নিয়ে নিলে। তো ফ্র্যাঞ্চাইজিস কি জিনিস, এগুলো আমরা ইকোনমিক্সে বুঝবো, কিভাবে কি ফ্র্যাঞ্চাইজিস দিতে হয়, কিভাবে বিজনেসকে গ্রো করতে হয়, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং কি জিনিস, এগুলো সব আমরা কোথায় পড়বো? ইকোনমিক্সে পড়বো। ইকোনমিক্সে যখন ভিডিও নিয়ে আসবো, তো তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো। নেটওয়ার্ক মার্কেটিং কি, ওকে, সব কিছু ওতে বুঝিয়ে দেবো। বিটকয়েন কি, বিটকয়েনের এখন মূল্য কত, বিটকয়েন কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে, এগুলো সব তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে কোথায়? ইকোনমিক্সে। আজকের জন্য এত দূরই। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ। এবার পার্ট নাম্বার 2-এ তোমাদেরকে বুঝিয়ে দেবো আর্টিকেল 20 থেকে একবারে 32 অবধি কতটা কভার করা যায় পার্ট 2-এ, সেটা দেখা যাবে।